তাই 29শে এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন। 29শে এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন। এটা বাজার তো, এই বাজারের মানুষের কাছে আমি একটু জানতে চাই, বিগত 5 বছরের আমি বিধায়ক হিসাবে বা আইএসএফ এর পার্টি হিসাবে আমাদের পার্টির পক্ষ থেকে কেউ এসে 1 টাকা তোলাবাজি করেছে? বলতে পারবেন কেউ? এই যে তরমুজ বিক্রি করছেন, সার বিক্রি করছেন, ফুল বিক্রি করছেন, চা বিক্রি করছেন, মিষ্টির দোকানদার, আরো যারা সবজি বিক্রেতা থেকে শুরু করে, বলতে পারবে কেউ তোলাবাজি করেছি আমরা? এইটা যদি কেউ বলতে পারবে না যে 1 টাকার আমরা তোলাবাজি করেছি। বরঞ্চ আমরা আমাদের গাঁটের টাকা দিয়ে এলাকার মানুষ সুবিধা অসুবিধা হয়েছে, কারো পড়াশোনার দরকার, আর্থিক সহযোগিতা আমরা আমাদের গাঁটের টাকা দিয়ে করেছি। সেই লিস্ট আমাদের কাছে আছে, কিন্তু আমরা কাউকে দান করে তার নামটা স্টেজে উঠে বলবো, ওই আমরা বলতে পারি না, কিন্তু প্রমাণপত্র আমাদের কাছে আছে। আমি আপনাদের বলবো, দোকানদার ভাইদেরকে বলবো, সবজিওয়ালাদেরকে বলবো, যদি আপনারা চান যে এই তোলাবাজিটা টোটালি বন্ধ হোক, একটা সুযোগ আপনাদের কাছে আসছে, কারণ এই সুযোগটা হচ্ছে একটা বড় পরীক্ষা আপনাদের কাছে। পশ্চিম বাংলাতে গুটি কয়েক মুসলমান নামধারী শয়তান আছে, বদমাইশ আছে, যারা হিংসা ছড়ানোর জন্য 3.5 কোটি মুসলমানের বদনাম হয়। গুটি কয়েকের মধ্যে সৃষ্টিকর্তা একজনের মাথায় সুবুদ্ধি দান করেছে, সঠিক পথে ফিরে এসেছে, আর গুটি কয়েক আছে তার মধ্যে তৃণমূল ভাঙড়ে দান করিয়েছে। আমরা যদি রাজনৈতিক ভাবে ওকে হারাতে পারি, চিরজীবনের মতো রাজনৈতিক ভাবেও কিন্তু ফিনিশ হয়ে যাবে। তাহলে এই ধরনের এলিমেন্ট গুলোকে সুযোগ দেওয়া দরকার, পরিবর্তনের সুযোগ না, সুযোগ পেয়েও যদি পরিবর্তন না হয়, ভোটের মাধ্যমে এদেরকে পরাস্ত করতে হবে। তাই ভাঙড়ের মানুষের কাছে একটা গোল্ডেন চান্স এসেছে, একটা বড় সুযোগ এসেছে, যাদেরকে দেখিয়ে বিজেপি প্রতিনিয়ত, আরএসএস প্রতিনিয়ত, হিন্দুত্ববাদী যে সমস্ত সংগঠন আছে প্রতিনিয়ত মুসলমানদেরকে বাজে মন্তব্য করে। এই সুযোগ এসেছে ভাঙড়ের মানুষকে প্রমাণ করে দেওয়ার। আমরা এই বোমবাদে নটোরিয়াস ক্রিমিনালকে মুসলিম সমাজের মানুষ, দলিত সমাজের মানুষ, আদিবাসী সমাজের মানুষ তথা ভাঙড়ের মানুষ প্রশ্রয় দেব না। ভাঙড় বোমগুলি মুক্ত ভাঙড় হবে, তার উদাহরণ হবে আগামী 29শে এপ্রিল এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়ে, আর তথা খাম চিহ্নের পক্ষে ভোট দিয়ে 4 মে যেদিন রেজাল্ট আউট হবে, ভাঙড়ের মানুষ নতুন করে দৃষ্টান্ত তৈরি করবে। কোন নটোরিয়াস ক্রিমিনালের পাশে ভাঙড়ের মানুষ দাঁড়াবে না, ভাঙড়ের মানুষ খাম চিহ্নের পাশে দাঁড়াবে, যে সঠিক একটা সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার জন্য। আপনাদের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, আপনারা কাকে গ্রহণ করবেন? আমি বলবো না আপনাদের আমাকে ভোট দেন, জোর করব না, আমি জোর করব না ভাই, আমি রিকোয়েস্ট করতে পারি, আমাকে ভোট দিলে আপনাদের হবেটা কি? আমাকে ভোট দিয়েছেন 5 বছর, আমাদের পার্টির পক্ষ থেকে তোলাবাজি আমি করতে দিইনি, আমাদের ছেলেরাও করেনি। আগামী দিনে যদি এই রাজনৈতিক যে হিংসা ছড়ায়, যে মারামারি করে, সব ভালো আছো মায়েরা? ওয়ালাইকুম আসসালাম। যারা হিংসা ছড়ায়, মারামারি করে, এদের বিরুদ্ধে ভোট দেন, চিরতরের জন্য আপনাদের আমি কথা দিচ্ছি, তখন এই ব্যাড এলিমেন্ট গুলো হারবে চিরতরের জন্য। ভাঙড়ে এই বোমগুলি, পিস্তলের রাজনীতি বন্ধ হয়ে যাবে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। তার জন্য এটা আমাদের কাছে, ভাঙড়বাসীর কাছে একটা বড় সুযোগ আছে। তাই ভাঙড়বাসীকে বলবো, ঐক্যবদ্ধ হন, দলবদ্ধ হন। কারণ আপনাদের বলি, আমাকে ভোট দিতে হবে কেন, আমাকে আপনাদের ভোট দিতে হবে কেন, এটুকু বলে দিচ্ছি। আপনাদের ভোট আমাকে আপনাদের দিতে হবে, কারণ আপনারা, আমি 2-3টা উদাহরণ দেব। আজকে বলুন, পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে ঘটে চলা অন্যায় অনাচারের বিরুদ্ধে পশ্চিম বাংলার বিধানসভাতে দলিতদের উপরে আক্রমণ, আদিবাসীর উপরে আক্রমণ, মুসলমানদের উপরে যে আক্রমণ চলছে, দলিত থেকে 68টার অধিক বিধায়ক আছে, আদিবাসী সমাজ থেকে 16-র অধিক বিধায়ক আছে, মুসলিম সমাজ থেকে প্রায় 43-এর অধিক বিধায়ক আছে, কিন্তু এরা একবারের জন্য কথা বলে না। দলিতের উপরে অত্যাচার হলেই সেই খাম চিহ্ন থেকে জিতেছে,
ভাঙড়ের বিধায়ককে কথা বলতে হচ্ছে, আদিবাসীর উপরে অত্যাচার হলে সেই ভাঙড়ের বিধায়ককেই মুখ খুলতে হচ্ছে, মুসলমানের উপর অত্যাচার হলেও সেই ভাঙড়ের বিধায়কই মুখ খুলছে। তাই এই ভাঙড়ের বিধায়ক কেন মুখ খুলছে? ভাঙড়ের বিধায়ককে হারাতে হবে, নওশাদকে হারানো এদের টার্গেট নয়, অত্যাচারী বঞ্চিত মানুষের কণ্ঠকে হারানো এদের মূল লক্ষ্য। তাই আপনারা যদি চান আগামী দিনে এই অন্যায় অনাচারের যদি বন্ধ করতে হবে চিরতরের জন্য, তাহলে শুধু ভাঙড়ে নয়, সারা রাজ্যের মানুষকে বিএসএফ এবং বামপন্থীদের পাশে দাঁড়াতে হবে। আমাদেরকে ব্যাপক ভোটে জয়যুক্ত করে শাসন কার্যের ভার হাতে তুলে দিতে হবে। সাথে সাথে যদি চান যে অন্যায় অনাচার হচ্ছে এটাকে বন্ধ করতে হবে এবং আমাদের ডেভেলপ করতে হবে, তাহলে খাম চিহ্ন যেখানে যেখানে প্রার্থী দিচ্ছে আপনারা আপনাদের মূল্যবান ভোট সে জায়গায় দেবেন। এবং খাম চিহ্ন বামেদের সাথে যে অ্যালায়েন্স করছে, গুটি কয়েকটা সিটে এখনো পর্যন্ত বামেরা ডিসাইড করে উঠতে পারছে না। আমরা অপেক্ষা করছি, যদি সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়ে যায় অবশ্যই আমরা তাদের জন্য ঝাঁপিয়ে পড়ব। আশপাশ যেখানে আছে তাদেরকে পূর্ণ সহযোগিতা করে আমাদের এবং বামপন্থী সহ যে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিগুলো আছে তাদের হাতে রাজ্য পরিচালনার দায়িত্ব তুলে দেব। একদিকে যেমন গুন্ডাগার্দি, মস্তানি, হিংসা বন্ধ হবে, অপরদিকে ছেলে মেয়েদের হাতে চাকরির ব্যবস্থা হবে। এই শুধু 1500 টাকা বেকার ভাতা দিয়ে একজনের সংসার চলে না। 1500 টাকা বেকার ভাতা মাসে মানে দিনে মাত্র 50 টাকা, এতে সংসার চলবে না। আপনাদের বলবো, আপনারা 1500 টাকা চাইবেন না ন্যূনতম 25-15 থেকে 22,000 টাকার মাইনের চাকরি করবেন, আপনারাই ডিসাইড করুন। আমরা বলছি আগামী দিনে যদি রাজ্যের মানুষ আমাদের এই যে ধর্মনিরপেক্ষ শক্তি রাজনীতির ময়দানে এসে কন্টেস্ট করছে তাদেরকে সুযোগ দেন, তাহলে ওয়ান ফ্যামিলি ওয়ান জবের আমরা ব্যবস্থা করব। আপনাকে আমাকে ভোট এই জন্যই দিতে বলছি যে পরিবার পিছু এই ভাতা দিয়ে সমস্যার সমাধান হবে না। তার পরিবার আছে, ছেলে আছে, স্ত্রী আছে, স্বামী আছে, পিতামাতা আছে, পার ডে 50 টাকায় সংসার চলবে না। আর আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, ফ্যামিলি প্রতি একজনের আমরা চাকরির ব্যবস্থা করব, প্রতি ফ্যামিলি থেকে একজন চাকরি করবে। কেন ভোট চাইছি বুঝতে পেরেছেন? আপনাদের কণ্ঠে আপনাদের দুর্দশার কথা তুলবো। এখন একটা কথা খুব উঠছে যে নওশাদ সিদ্দিকী কিছুই করতে পারেনি, আমি এতটুকু আপনাকে বলছি। তবে দুটো তথ্য দিয়ে বলবো। পশ্চিমবাংলার বিধানসভায় টিভি নাই, সমস্যা এখানে। যদি লাইভ হতো তাহলে নওশাদ সিদ্দিকী ভাঙড় সহ রাজ্যের মানুষের জন্য কি কি চেয়েছে সব জানতে পারা যেত। লাইভ চলে না। দ্বিতীয় হচ্ছে, যদি যেমন পার্লামেন্টে লোকসভাতে বেস্ট এমপির অ্যাওয়ার্ড পায়, প্রতি যে শ্রেষ্ঠ এমপি তার অ্যাওয়ার্ড হয়, কিন্তু পশ্চিমবাংলার বিধানসভায় শ্রেষ্ঠ এমএলএর অ্যাওয়ার্ড হয় না, পুরস্কার হয় না। যদি শ্রেষ্ঠ এমএলএর পুরস্কারের ব্যবস্থা থাকতো, আমি দ্বার্থহীন ভাষায় বলছি, পুরস্কারটা ভাঙড়েই আসতো। দায়িত্ব নিয়ে বলছি। দুটো উদাহরণ দেবো। প্রথম উদাহরণ দিচ্ছি, 294টা এমএলএ মিলে 4000-এর একটু বেশি কোশ্চেন বিধানসভায় জমা করেছে। আর আপনাদের ভাঙড়ের বিধায়ক একা কটা জমা করেছে জানেন? কটা বলুন তো? 450-র অধিক। হিসাব করুন, 4000কে 294 করে ভাগ করুন তো, ভাগে কটা পড়ছে? 10টা নাকি? হ্যাঁ দেখো না। আর একা ভাঙড়ের বিধায়ক 450 জমা করেছে। কোশ্চেন জমা দেওয়ার নিরিখে এগিয়ে। পশ্চিমবাংলা বিধানসভাতে মেনশন পর্বে 5 বছর ধরে 294টা বিধায়ক মিলে 220টা মতো মেনশন করেছে। তার মধ্যে আপনাদের বিধায়কের একার মেনশন 56টা। বুঝতে পারছেন? ডিবেটে অংশগ্রহণ। তো আমি আপনাদের বলি, ভাঙড়ে যদি একটা উন্নয়নের জন্য ইট গাঁথা হয়, 1 ফুট যদি ঢালাই রাস্তা হয়, পোস্টে যদি একটা লাইট লাগানো হয়, আমি আপনাদের বলে যাচ্ছি সেটাই হয়েছে ভাঙড়ের বিধায়কের জন্য। এটুকু মাথায় রাখবেন। ভাঙড়ের সার্বিক উন্নয়নের জন্য বারবার বিধানসভার অন্দরে আমি সোচ্চার হয়েছি। এখন সমস্যাটা হচ্ছে, আওয়াজ তুলেছে নওশাদ সিদ্দিকী, ফেতে কাটছে অন্যজন। বুঝতে পারছেন কি বলছি? এতে আমার একটুও রাগ নাই, আমি চাই ভাঙড়ের সার্বিক উন্নয়ন। ভাঙড়ের উন্নয়ন হলেই আমার নৈতিক জয়।
কে ফেদাটা কেটে উন্নয়ন করেছে আমার প্রয়োজন নাই দেখার, নিয়ম মাফিক আমার হওয়া দরকার। কিন্তু আমাকে সেখানে এরা তো গণতন্ত্রকে মান্যতা দেয় না, বিরোধীদেরকেও মান্যতা দেয় না, কিন্তু ভাঙড়ের উন্নয়ন হচ্ছে, এটাই আমার যথেষ্ট। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনারা ভাঙড়ের বাসী আমার থেকে বেশি ভালো জানেন 2011 থেকে 2021 এই ভাঙড়ে কতটা উন্নতি হয়েছে, আর 21 থেকে 2026 এই 5 বছরে কয়েক 10 থেকে আমি কয়েক গুণ মানে বলবো না, আপনারাই বলুন কত গুণ এক্সট্রা উন্নয়ন হয়েছে। কিসের জন্য? চাপে, মানুষ স্রোতের বিপক্ষে গিয়েছিল বলে। তাই আপনাদের বলবো, হ্যাঁ আমাদের কি হয়েছে, কিছু সময় ডিস্টার্ব করেছে। কেমন ডিস্টার্ব সেটাও বলছি। আবাস যোজনার ঘর ঢুকানোর জন্য আটকে দিয়েছিল, কিন্তু খোঁজ নিয়ে দেখুন আটকে রাখতে পারেনি। যে যে অঞ্চলে হয়েছিল একটু খোঁজ নিয়ে দেখুন, সে সমস্ত অঞ্চলে ঢুকছে। গুটি কয়েক আছে আমার সাথে কথা বলছে, সে কিছু টেকনিক্যাল এররের জন্য হচ্ছে না, আর বাকিগুলোর আমরা ব্যবস্থা করে দিয়েছি। তাই বলবো আপনাদের, গণতন্ত্রের পরিবেশকে যেমন সুরক্ষিত রাখবেন, গণতন্ত্রের অপোজিশনকেও জেন্দা রাখতে হবে। যদি অপোজিশনকে জেন্দা না রাখেন, এরা কিন্তু একটা বড় চক্রান্ত ভাঙড়কে নিয়ে যা চালাচ্ছে, সেই চক্রান্ত যদি এরা সাকসেস হয়ে যায়, এখানে এটা কিন্তু আর থাকবে না। এই রাস্তা বলে আর কিছু থাকবে না, বাজার বলে কিছু থাকবে না। আপনার মন্দির, আপনার শ্মশান, আপনার ঈদগাহ, আপনার কবরস্থান, আপনার বাড়ি কিন্তু এরা রাখবে না। এদের একটা পরিকল্পনা, এক চক্রান্ত হচ্ছে ভাঙড় বিধানসভার একদম শেষ মাথায় এয়ারপোর্ট করার একটা চক্রান্ত করছে। আপনারা জানেন তো নাকি? কিন্তু এখন তারা কথা বলছে না কেন? আমি কিন্তু চুপ করে থাকার ছেলে নয়। আমি আপনাদের এই পোলেরহাট বাজারে জাতীয় পতাকা উত্তোলনের সময় এখানে এসে সম্ভবত 26শে জানুয়ারি বা 15ই আগস্ট, ডেটটা মনে পড়ছে না, আমি ওখানে দাঁড়িয়ে বলেছিলাম যে ভাঙড়ের মানুষের ইচ্ছের বাইরে এয়ারপোর্টের জন্য এক কোদাল মাটি আমি তুলতে দেব না। বিধায়ক হিসাবে বলেছিলাম এক কোদাল মাটিও আমি ফেলতে দেব না। তারপরে দেখবেন বিষয়টা চাপা দিয়ে দিল। হঠাৎ দেখলাম ভাঙড় ডিভিশন হচ্ছে, 8টা থানা তৈরি হচ্ছে। এটা মনে রাখবেন, নওশাদ সিদ্দিকীকে আটকানোর জন্য 8টা থানা হয়নি, কিন্তু 8টা থানা তৈরি করেছে আগামী দিনের পরিকল্পনা করে। আরএসএস এর কথা শুনে যে আরএসএস এর নেতারা মুসলমানদের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নিতে চাইছে, যে আরএসএস এর নেতারা দলিতদেরকে ঘৃণার চোখে দেখে, যে আরএসএস আদিবাসীদেরকে ঘৃণার চোখে দেখে, তার জ্বলন্ত আমি দুটো উদাহরণ দেবো। প্রথম উদাহরণ হচ্ছে নতুন যে পার্লামেন্ট তৈরি হয়েছে, আমাদের দেশের রাষ্ট্রপতি সম্মানীয় আপনার দ্রৌপদী মুর্মু মহাশয়াকে কিন্তু উদ্বোধনের জন্য ডাকেনি, কারণ তার পরিচয় তিনি একজন আদিবাসী। এরা এদেরকে ডাকেনি। শুধু তাই নয়, রাম মন্দির ওরা ঘটা করে উদ্বোধন করলো, অনেকে ডাকাডাকি করলো, অমিত শাহজিকে কিন্তু ডাকেনি। অমিত শাহজি কিন্তু জৈন ধর্মের, সম্ভবত আমি যতটুকু জানি। বুঝতে হবে আপনাদের, শুধুমাত্র আরএসএস মুসলমানদের বিরুদ্ধে নয়, দলিত আদিবাসী পিছড়ে বর্গের বিরুদ্ধে। তাই আরএসএস কে খুশি করার জন্য একটা গভীর চক্রান্ত করে রেখেছে মমতা ব্যানার্জি। এখানে দলিত আদিবাসী মুসলমানদেরকে উচ্ছেদ করতে হবে, শহর থেকে দূরে সরাতে হবে, এয়ারপোর্টের জন্য উচ্ছেদ করবে, পুলিশগুলোকে আগে থেকে রেডি করেছে। কিন্তু এখন পারছে না কেন? জানে ভাঙড়ের বিধায়ক আছে, ও লাঠি খেলে আগে দাঁড়িয়ে থেকে নিজের গায়ে খাবে, তারপরে ভাঙড়ের মানুষকে খেতে দেবে, ওটা ভালো করে জানে। সেই জন্য পরিকল্পনা চালাচ্ছে। আর এদের কথা যাদেরকে দান করিয়েছে, এরা তো নিজের ব্যবসা ছাড়া আর কিছু বোঝে না। নিউ টাউনকে লক্ষ্য করুন, প্রাসাদ সম বাড়ি আর অট্টালিকা 10 তলা 12 তলা। একটা সময় যে মালিক ছিল সেই এখন তার গার্ডম্যান হয়েছে। একটা সময় যে মালিক ছিল ওই জায়গার, সেই কিন্তু এখন পরিচারিকার কাজ করছে। সুতরাং আপনাদের বলবো সজাগ সতর্ক থাকতে হবে। আপনারা ভাবতে পারেন হাড়োয়ার ওই সীমানাতে ভাঙড়ের একদম শেষ পর্বে এয়ারপোর্ট হবে, আপনাদের অসুবিধা হবে না, এটা ভুল কিন্তু আপনারা মাথায় রাখবেন। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একটু পুরাতন তথ্য দেখুন, ইতিহাস দেখুন। যখন এয়ারপোর্ট তৈরি হয় এই ধরনেরই কিন্তু এলাকা ছিল। আস্তে আস্তে কি হলো, এয়ারপোর্ট হওয়ার পর থেকে বাড়ি ঘরদোর বড় বড় প্রমোটিং করলো। কানে বন্দুক ঠাকাবে আপনার, নালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার জমি সরকারের খাতায় চলে গেছে। কি করবেন তখন? আন্দোলন করতে যাবেন, আপনার বিধায়ককে আপনি পাশে পাবেন না। আমি তার উদাহরণ দিচ্ছি। আপনি বলবেন ভাইজান ভর খাচ্ছে, একদম নয়। আমি উদাহরণ দিচ্ছি আপনাদের। চলে যান এতে নিউ টাউন, রাজারহাট নিউ টাউনে চলে যান,
আমার কাছে গিয়েছিল 250 বিঘা কৃষিজ জমি, হঠাৎ দেখে 1 নম্বর খতিয়ানে চলে গেছে, হিটকোর আন্ডারে চলে গেছে। ব্যক্তি মালিকানা হিটকোর আন্ডারে চলে গেছে। লোকাল বিধায়ককে গিয়ে বলেছে, উনি বলছেন দেখছি দেখছি করে সময় পার করে দিচ্ছে। লোকাল বিধায়ককে তৃণমূল, আর হিটকোটাকে তৃণমূল সরকার দ্বারা পরিচালিত একটা সংস্থা। তাহলে ও কি ওনার প্রতিবাদ কি করবে? তাই আপনাদের বলবো, এখানে এয়ারপোর্ট করবে কি করবে না আমি এখনো কিন্তু সন্দেহের মধ্যে আছি। আমি আপনাদের বলবো, নওশাদ সিদ্দিকী এই ভয় দেখকে ভোট চাইছি না, কিন্তু আপনার হয়ে লড়াই করার লোক আপনি রেডি করে রাখছেন তো? এইটুকু শুধু বলে দেবো, ভোট দেবেন কি দেবেন না আপনাদের ব্যাপার, কিন্তু আপনার হয়ে লড়াই করার লোক রেডি আছে তো? যদি মনে করেন আপনার হয়ে লড়াই করার লোক আপনার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কোনো মমতা ব্যানার্জি, কোনো অভিষেক ব্যানার্জি, কোনো নটোরিয়াস ক্রিমিনাল যায়নি। আপনার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি এখনো যতটুকু টিকে আছে, এই ভাঙড়ের বিধায়ক ছিল সেই মামলা করেছে বলে টিকে আছে। আগামী দিনে আপনাদেরকে যদি কেউ উচ্ছেদ করার পরিকল্পনা করে, নওশাদ ভাইজানি আমার সামনে দাঁড়াবে, তাহলে বলবো আগামী 29 এপ্রিল খামচিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আর যদি মনে হয় নওশাদ ভাইজানের থেকেও ভালো কেউ আমার হয়ে লড়াই করার লোক আছে, আমি আপনাদের কথা দিচ্ছি তাকে ভোট দেন, কোনো আমার অসুবিধা নাই। কিন্তু আমি আপনাদের একটু বলতে চাই, আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম যে ভাঙড়ে এয়ারপোর্টের জন্য জমি অধিগ্রহণ করা এই মর্মে, এখন পর্যন্ত উত্তর দেয়নি। যদি বলতো যে না এয়ারপোর্টের জন্য জায়গা নেওয়ার কোনো পরিকল্পনা নাই, তাহলে বিধানসভায় রেকর্ড থেকে যেত, উত্তর দেয়নি। আর যদি বলতো হ্যাঁ পরিকল্পনা আছে, তাহলে ওদের প্ল্যানটা আমরা ধরে ফেলতাম। সেই জন্য মিনিস্টার কি করেছে, কোনো উত্তর দেয়নি। যখন উত্তর দেয়নি আমার বিশাল সন্দেহ হচ্ছে ভাই, একটা বড় পরিকল্পনা চলছে। তাই আপনাদের বলবো, যদি আপনার বাসস্থান টিকিয়ে রাখতে চান, তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট করান। যদি আপনার কবরস্থান, আপনার শ্মশান, পূর্বপুরুষ যেখানে দাহ করেছেন, যেখানে কবর দিয়েছেন, যদি টিকিয়ে রাখতে চান, তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট করান। আর নাহলে এই তৃণমূল বিজেপি মিলে আপনাকে আপনার ভাঙড়, আপনার জন্মস্থান, পিতার জন্মস্থান, দাদুর জন্মস্থান, কবরস্থান, মাদ্রাসা, মসজিদ, শ্মশান, মন্দির কিছুই ছাড়বে না, সব বুলডোজার চালিয়ে দেবে, দিয়ে অধিগ্রহণ করবে। হয় ভোগালী 1 নম্বরে এয়ারপোর্ট হবে, এই জায়গাগুলো বড় বড় ইন্ডাস্ট্রিয়ালদের হাতে তুলে দেবে। এখানে কেন ইন্ডাস্ট্রিয়ালদের হাতে তুলে দেবে? এই জায়গাটাকে তারা সহজেই মালের আমদানি রপ্তানি করতে পারবে, এয়ারপোর্ট থেকে কাছে হবে। আপনি ভাববেন ভোগালীতে এয়ারপোর্ট হবে, আমার অসুবিধা কি? এখানে ওয়্যার হাউস করবে, তারা গোডাউন করবে, ইন্ডাস্ট্রি বানাবে, এখানে আপনাকে তুলে দেবে। আপনার হয়ে লড়াই করার মতো কাউকে তখন পাবেন না। তাই বন্ধুগণ, একটু ভেবে চিন্তে ভোট করাবেন। কাগে কান নিয়ে চলে গেল, কাগের দিকে তাকাবার প্রয়োজন নাই, নিজের কানে হাত দিয়ে দেখুন যে নওশাদ ভাইজানকে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত করে পাঠানো আমাদের কর্তব্যের মধ্যে পড়ছে কি পড়ছে না। আর আজকের দিনে আমি মনে করি 2021 সালে আমি 26,151টা লিড পেয়েছি, তখন বিজেপি চলে আসবে এই ভয়কে উপেক্ষা করেও দিয়েছে। 83,000 মতো ভোট তৃণমূল পেয়েছিল, আমি অবাক হয়েছিলাম, কিন্তু পরে এটা বুঝতে পেরেছি অনেক বয়স্ক মহিলা লোকেরা আর মায়েরা এই বিজেপির ভয়ে তাদেরকে ভোট দিয়ে দিয়েছিল। আজকের দিনে বয়স্ক লোকেরা এবং মায়েরাও বুঝতে পেরেছে বিজেপি তৃণমূল আলাদা নয়, তা ওদের মার্জিন কমবে আর আমাদের মার্জিন, আর ওদের ভোটটা কমবে আমাদেরটা পারবে। এটা আশা রাখতে পারি তো নাকি আপনাদের কাছে, যে এবার 50,000 কম করে লিড হবে তো নাকি? কম করে 50,000 লিড হবে তো নাকি? বুঝিয়ে দিতে হবে যে বিজেমূলের বাংলায় কোনো জায়গা নাই। শুধু অবাক হচ্ছিলাম ওই দিনটার জন্য, ওই সময়ে এই সরকার পশ্চিম বাংলা যেটা চলছে, মুসলিম সমাজের একটা বড় অবদান আছে। কিন্তু দুর্ভাগ্য, যখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান নিয়ে আন্দোলনে নেমে হয়েছিল, বিজেপির বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল, তৃণমূলের বিরুদ্ধেও নয়, সেই সময় দিল্লি যাওয়ার নিধান দিয়েছিল। তাই আসছিলাম, একটা স্লোগান কি বলছিল, মমতা ব্যানার্জিকে বলে দাও দিল্লি গিয়ে ভোট চাও, তাই না? একটু গলাটা মিলাতে হবে তো নাকি? মিলাতে হবে তো নাকি? মমতা ব্যানার্জিকে বলে দাও, তৃণমূলকে বলে দাও, মমতা ব্যানার্জিকে বলে দাও, বাড়ির সামনে বড় বড় করে লিখে প্রিন্ট করে লাগিয়ে দিন, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানে বাঁচানোর সময় তুমি আমার পাশে ছিলে না, আজকেও তোমার রাজনৈতিক দল বাঁচবে কি ডুববে, আমিও তোমার পাশে দাঁড়াবো না। আমি এখনো জোর গলায় বলছি ভাই, এই মসজিদে নামাজ পড়ছেন, আপনার দাদুর কবরটা, তৃণমূলের বন্ধু আছে অনেক,
যারা বড় কর্মী তাদের কথা বাদ দিচ্ছি, যারা শুভাকাঙ্ক্ষী বা সাধনের স্তরের কর্মী তাদেরকে যা বোঝাই তাই বোঝে। তারা বলছে নওশাদ সিদ্দিকী নাকি বিজেপির সুবিধা করে দিচ্ছে, কিন্তু আমি কটা উদাহরণ দিচ্ছি। বিজেপির সুবিধা করছি না বিজেপির ক্ষতি করছি আপনারাই বলবেন। সিএনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবো বলেছিল তো, আমি কিন্তু স্টেজে শুধু ক্যাকা ছিছি করিনি, আমি কি করেছিলাম, সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম, বিজেপির বিরুদ্ধে আমি মামলা করেছিলাম। বিজেপি আমাকে টাকা দিচ্ছে ওদের ভাষায়, আমি আবার ওই টাকাতেই বিজেপির বিরুদ্ধে মামলা করছি। বুঝতে পারছেন তো, পাগলও নিজের ভালো বোঝে। দ্বিতীয় হচ্ছে আসা যাক এই এনআরসি, এই ওয়াকাফ, মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের জায়গা কেড়ে নিতে চাইছে তথা ওয়াকাফ সম্পত্তি কেড়ে নিতে চাইছে, সেই যাতে না কাটতে পারে বিজেপি কাটতে চাইছে। বিজেপির বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে মামলা করলাম। মমতা ব্যানার্জি কিন্তু সিএনআরসির সময় মামলা করেনি, আর এখন ওয়াকাফকে বাঁচানোর জন্য মামলা করেনি। আমি আবার বিজেপির দালাল হয়ে গেলাম। যদিও ভাঙড়ের মানুষের কাছে এই ক্লারিফিকেশন দিতে লাগবে না, তারপরেও আমি বলছি। শুধু তাই নয়, আন্ডার অ্যাডজুডিকেশনের যে লিস্ট পাবলিশ হলো, সেই লিস্ট পাবলিশ হওয়ার পরে পরেই ভোট ঘোষণা হলো তো নাকি ভাই? পরেই ঘোষণা হয়েছে। তৃণমূল যখন কাকে প্রার্থী করবে কাকে প্রার্থী করবে না সেই সময় ব্যস্ত, তখন নওশাদ সিদ্দিকী আপনার ভোটাধিকার বাঁচানোর জন্য আর্টিকেল 326 কে আর্টিকেল কটা বাজে দেখো, আর্টিকেল 326 কে বাঁচানোর জন্য হাইকোর্টে গিয়ে আমি মামলা করছি। মমতা ব্যানার্জি কোথায়? মমতা ব্যানার্জি কোথায় বলুন? তা খুঁজে পাওয়া যাচ্ছে? বলেছিল লাশের ওপরে কি সিএ হবে, এই কি বলে ওটাকে, এসআইআর হবে, এখন খুঁজে পাওয়া যাচ্ছে? অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে 1 লক্ষ লোক নিয়ে আমি কল দিল্লি অফিস ঘেরাও করব। কোথায়? সব এখন ভোটে ব্যস্ত, আমিও ভোটে ব্যস্ত, কিন্তু খোঁজ নিয়ে দেখুন। আর একটা কথা বলে যাই, এর সাথে অ্যাড করি, যে আমি আপনাদের জন্য গত পরশুদিন সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল। গত পরশুদিন সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, সেই মামলাতে আবার চিফ জাস্টিসের বেঞ্চ বলেছে একজনও ভোটারকে বাইরে রেখে ভোট করানো যাবে না। আর আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, আমার মামলাতে তিনি ছিলেন, তিনি বলেছেন নমিনেশনের আগে এটা সমাপ্ত করতে হবে। এটাও কোর্ট সে বিষয়টাকে শুনেছে মনোযোগ সহকারে। তাহলে কার মামলা? নওশাদ সিদ্দিকীর মামলা। মামলা নম্বর 68,938/2025। মমতা ব্যানার্জি যদি রাজ্যের পক্ষ থেকে মামলা করে থাকে তাদের বলবেন মামলার নাম্বারটা দেখাতে।